নমস্কার। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে যে আমাদেরও আগে এই পৃথিবীতে এমন কোনো সুপার অ্যাডভান্সড সভ্যতা ছিল যাদের কথা আমরা হয়তো কিছুই জানি না? চলুন আজ এই রহস্যেরই গভীরে ঢোকা যাক। দেখুন, এই একটা প্রশ্নের উত্তর খোঁজার রাস্তা কিন্তু দুটো। একটা রাস্তা চলে গেছে কল্পনার রাজ্যে, যা লক্ষ লক্ষ মানুষকে একেবারে মুগ্ধ করে রেখেছে। আর অন্য রাস্তাটা ধরেছেন বিজ্ঞানীরা, যারা পাথরের ভাঁজে ভাঁজে উত্তর খুঁজে বেড়ান। চলুন না প্রথমে সেই অবিশ্বাস্য গল্পটাই শুনে আসি। এই গল্পে কারা ছিল? ছিল প্রাচীন দেবতারা, যারা নাকি আসলে ভিনগ্রহের প্রাণী। ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিং আর একটা হারিয়ে যাওয়া গ্রহের গল্প। এটাই সেই কাহিনী যা অনেকের কাছে ইতিহাসের চেয়েও বেশি বাস্তব মনে হয়েছিল। তো কোত্থেকে এলো এই অদ্ভুত গল্পটা? এর শুরুটা করেছিলেন জেকারিয়া সিচিন নামের একজন লেখক, তার ১৯৭৬ সালের বিখ্যাত বই দ্য 12th প্ল্যানেটের মাধ্যমে। তিনি যা দাবি করেছিলেন তা আমাদের ইতিহাসের গোড়াকেই নাড়িয়ে দেওয়ার মতো ছিল। সিচিনের গল্পটা ছিল একেবারে মহাকাব্যের মতো। ভাবুন একবার, প্রায় ৪.৫ লক্ষ বছর আগে নিবিরু নামের এক গ্রহ থেকে আনুনাকিরা পৃথিবীতে আসে। কেন? সোনার খোঁজে। এরপর তারাই নাকি নিজেদের ডিএনএর সাথে এখানকার প্রাণীর ডিএনএ মিশিয়ে মানুষ তৈরি করে, স্রেফ শ্রমিক হিসেবে কাজ করানোর জন্য। শুধু তাই না, এরপর নাকি এক ভয়াবহ বন্যা আসে, এমনকি পারমাণবিক যুদ্ধ পর্যন্ত হয়। সোজা কথায়, সিচিনের তত্ত্ব অনুযায়ী আমরা যাদেরকে দেবতা বলে পুজো করি, তারা আসলে ছিল এই ভিন্ন গ্রহের বুদ্ধিমান প্রাণ। কিন্তু প্রশ্নটা হল, এমন একটা অবিশ্বাস্য গল্প লক্ষ লক্ষ মানুষ বিশ্বাস করল কিভাবে? এর পেছনে কিন্তু শুধু কল্পনা ছিল না, ছিল কয়েকটা খুব চতুর কৌশল। চলুন দেখি সিচিন ঠিক কিভাবে তার তত্ত্বকে এতটা বিশ্বাসযোগ্য করে তুলেছিলেন। সিচিন খুব ভালোভাবেই জানতেন যে তার দাবিকে বিশ্বাসযোগ্য করে তুলতে হবে। তাই তিনি শুধু একটা গল্প বলে থেমে যাননি, বরং এমন কিছু কৌশল ব্যবহার করেছিলেন যাতে মনে হয় যে এটা কোনো নিছক গল্প নয়, বরং একটা একাডেমিক গবেষণা। চলুন তার পদ্ধতিগুলো একটু কাছ থেকে দেখি। সিনচিনের সবচেয়ে বড় অস্ত্র ছিল ভাষার আদা ব্যাখ্যা। যেমন এই যে প্রাচীন চিহ্নটা দেখছেন, বিশেষজ্ঞরা বলেন এর মানে হলো নাম, কিন্তু সিনচিনের দাবি এটা আসলে একটা রকেটের ছবি। ঠিক একইভাবে দেবতা শব্দের মানে তিনি দাঁড় করালেন জ্বলন্ত রকেটের পবিত্র সত্তা। ব্যাস, এভাবেই তিনি প্রাচীন পুঁথির ভেতর থেকে আধুনিক প্রযুক্তি খুঁজে বের করেছিলেন। শুধু ভাষা না, প্রাচীন শিল্পকর্মের ক্ষেত্রেও তিনি ঠিক একই পদ্ধতি ব্যবহার করেছেন। এই যে একটা অস্পষ্ট আকৃতি, ঐতিহাসিকরা হয়তো বলবেন এটা একটা পতাকা বা অন্য কিছু, কিন্তু সিচিনের চোখে এটা ছিল তার ভিন গ্রহের গল্পের অকাট্য প্রমাণ, একটা রকেট শেপ। মানে যা কিছুই তার গল্পের সঙ্গে মিলে যেত সেটাই হয়ে উঠত তার প্রমাণ। আর এখানেই সিচেনের আসল বুদ্ধির পরিচয়। তিনি একই গল্প দুই ধরনের পাঠকের জন্য দুইভাবে পরিবেশন করেছেন। যারা একটু বৈজ্ঞানিক প্রমাণ খোঁজেন তাদের জন্য লিখেছেন একাডেমিক স্টাইলে, প্রচুর ফুটনোট আর হিসেব নিকেশ দিয়ে। আর যারা পৌরাণিক কাহিনী ভালোবাসেন তাদের জন্য সেই একই গল্প লিখেছেন কাব্যিক ভাষায়, যেন এটা কোনো হারিয়ে যাওয়া পুঁথির অনুবাদ। দারুণ কৌশল, তাই না? বেশ, সিচিনের গল্প তো শোনা হলো, কিন্তু এবার চলুন কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসি। বিজ্ঞানীরা যদি সত্যিই এমন কোনো হারিয়ে যাওয়া সভ্যতার খোঁজ করতেন, তাহলে তারা কি খুঁজতেন? কোনো পুঁথি বা অস্পষ্ট ছবি নয়, তারা খুঁজতেন অকাট্য ভূতাত্ত্বিক প্রমাণ। কিন্তু কি সেই প্রমাণ? আর এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই বিজ্ঞানীরা এক অসাধারণ থট এক্সপেরিমেন্ট বা বিচার পরীক্ষা তৈরি করেছেন। এর নাম দেয়া হয়েছে সিলুরিয়ান হাইপোথিসিস। না, এটা কোনো ভিনগ্রহের গল্প নয়, বরং একটা খুব সিরিয়াস বৈজ্ঞানিক প্রশ্ন। প্রশ্নটা হলো, যদি লক্ষ লক্ষ বছর আগে, ধরুন ডাইনোসরদের যুগে, আমাদের মতো কোনো শিল্পোন্নত সভ্যতা থাকত, তাহলে কোটি কোটি বছর পর তাদের কী ধরনের চিহ্ন খুঁজে পাওয়া সম্ভব? এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হলো সময়। আমাদের এই পৃথিবী তো স্থির নয়। লক্ষ লক্ষ বছরের টেকটনিক প্লেটের নড়াচড়ায় পাহাড় তৈরি হয়, আবার ক্ষয়ে চলেও যায়, সমুদ্র মহাদেশকে গিলে ফেলে। এই বিশাল সময়ের ব্যবধানে কোনো শহরের বা কারখানার ধ্বংসাবশেষ টিকে থাকাটা প্রায় অসম্ভব। প্রকৃতি নিজেই সব প্রমাণ মুছে ফেলে। তাহলে কি হাল ছেড়ে দিতে হবে? একদমই না। বিজ্ঞানীরা বলছেন, যদি শহরের চিহ্ন না থাকে, একটা সভ্যতার ছাপ কিন্তু থেকে যাবে পৃথিবীর পাথরের স্তরে, মানে আমাদের ভূতাত্ত্বিক রেকর্ডে। এই হাইপোথিসিসের প্রবক্তারা কিন্তু এটা বলছেন না যে এমন সভ্যতা সত্যি ছিল। তারা বলছেন এই প্রশ্নটা আসলে অতীতের জন্য নয়, বরং আমাদের বর্তমানকে বোঝার জন্য একটা আয়নার মতো। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমরা নিজেরা ভবিষ্যতের জন্য ঠিক কী ধরনের ছাপ রেখে যাচ্ছি। তাহলে বিজ্ঞানীরা খুঁজবেন তাকে। তারা খুঁজবেন যাকে বলা হয় টেকনো সিগনেচার, মানে প্রযুক্তির রেখে যাওয়া ছাপ। যেমন ধরুন, পাথরের অনেক গভীরে হঠাৎ করে মাইক্রোপ্লাস্টিক বা এমন কোনো সিনথেটিক কেমিক্যালের স্তর পাওয়া গেল যা প্রকৃতিতে মেলে না।
কিংবা প্লুটোনিয়ামের মতো আইসোটোপ, যা পারমাণবিক কার্যকলাপের দিকেই ইঙ্গিত করে। আবার ধরুন, জলবায়ুর রেকর্ডে হঠাৎ করে অনেক কার্বন বেড়ে যাওয়ার প্রমাণ, যা কিনা ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফল। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এই সব চিহ্ন কিন্তু আমাদের সভ্যতাও এই মুহূর্তে তৈরি করছে। এমনকি চাঁদের মতো একটা নির্জন জায়গাতেও এর প্রমাণ থেকে যেতে পারে, কারণ সেখানে ক্ষয়ের ভয় নেই। আর এখানেই পুরো বিচার পরীক্ষাটা এসে আমাদের নিজেদের সময়ের সাথে জুড়ে যায়। আসলে এই হাইপোথিসিসটা আমাদেরই গল্প বলছে। আমরা যে প্লাস্টিক, দূষণ আর কার্বন নিঃসরণ করছি, সেগুলোই তো ভবিষ্যতের টেকনোসিগনেচার। লক্ষ লক্ষ বছর পর আমরাই হয়তো সেই হারানো সভ্যতা হয়ে যাব, যাদের চিহ্ন খুঁজবে ভবিষ্যতের ভূতাত্ত্বিকরা। এটাই আমাদের ভূতাত্ত্বিক উত্তরাধিকার। আমাদের তৈরি করা প্লাস্টিক, পারমাণবিক বর্জ্য আর জলবায়ু পরিবর্তনের ছাপ লক্ষ লক্ষ বছর ধরে পাথরের স্তরে থেকে যাবে। ভবিষ্যতের ভূতাত্ত্বিকদের কাছে আমাদের এই যুগটা পৃথিবীর ইতিহাসে একটা আকস্মিক, অস্বাভাবিক এবং নাটকীয় পরিবর্তন হিসেবেই ধরা দেবে। শেষ পর্যন্ত এই প্রশ্নটা কিন্তু আমাদের নিজেদের দিকেই ফিরে আসে। যখন আমরা অতীতের হারানো সভ্যতা খুঁজি, তখন আমরা আসলে নিজেদের ভবিষ্যতের প্রতিচ্ছবিটাই দেখি। আমরা পৃথিবীতে এমন কী ছাপ রেখে যাচ্ছি, যা লক্ষ লক্ষ বছর পরেও টিকে থাকবে? ভাবার মতো একটা প্রশ্ন, তাই না?